আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার। আমি লাস্ট মানডে বিকাশ ভবন গেছিলাম দেখা করার জন্য। ব্যাপারটা আপনাদের ডিটেলসে বলি। অ্যাকচুয়ালি আমাদের লাস্ট 12 তারিখে আন্দোলন হয়েছিল, আপনারা সবাই জানেন। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই, আমি মঞ্চের কোনো সদস্য বা প্রতিনিধি নই। মঞ্চে আমি ডে ওয়ান থেকে কখনোই মঞ্চের সদস্য নই। তার কারণ হলো, প্রথমবার যখন প্যানেলটা প্রকাশ পাই তখন আমি ইন্টারভিউয়ে ডাক পাইনি। তো খুব ন্যাচারালি এই আপারের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট ছিল না তখন। তারপর মৌসুমী ভট্টাচার্য ম্যাডাম যখন প্যানেলটা ক্যান্সেল করে নতুন করে রিপ্যানেল করার নির্দেশ দেন, তারপরে আমি ইন্টারভিউয়ে ডাক পাই। তখন ইন্টারভিউয়ে ডাক পাওয়ার পরে আমার এই আপার নিয়ে অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হয়। তো আমরা বেশ কিছুজন মিলে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, যেটার নাম ছিল আপার প্রাইমারি ওয়াল ওয়েটিং ক্যান্ডিডেটস বলে একটা গ্রুপ। তো সেখানে মোটামুটি 1000 জন মতো ছিল। তখন সবে কাউন্সিলিং স্টার্ট হচ্ছে, বা আপনারা বলতে পারেন কাউন্সিলিং স্টার্ট হওয়ার আগে। তো আমি ডে ওয়ান থেকে ওই ওয়েটিং গ্রুপেই ছিলাম। আমি মঞ্চের গ্রুপে কখনো ছিলাম না। তো আস্তে আস্তে সবকটা কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমাদের এই 1242 পড়ে থাকলো, তখন থেকে আমি রীতিমতো এই ব্যাপারটা নিয়ে ইনভলভ হয়ে গেলাম। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই বলুন, আমি নিজের স্বার্থের জন্য, নিজের জবটার জন্য ইনভলভ হয়েছিলাম। তার কারণ যে আমি জিওগ্রাফি ওবিসি লাস্ট ওয়েটিং। তো একটা একটা করে কাউন্সিলিং হয়ে যদি 50টাও কাউন্সিলিং হতো, আমি খুব ভালো করে জানতাম যে সবার জব হয়ে যাবে এক্সেপ্ট রাসেল অর এক্সেপ্ট সুশান্ত। কেননা সুশান্ত ওবিসি বি সেকেন্ড লাস্ট ওয়েটিং, আর আমি ওবিসি লাস্ট ওয়েটিং জিওগ্রাফি। তো আমার ন্যাচারালি ইনভলভমেন্টটা থাকার কথা ছিল নিজের স্বার্থের জন্য। তো যখন সবকটা কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে সুশান্ত কন্টেম্প্ট করলো, তারপরে দেখলাম যে আপার প্রাইমারি ওয়াল ওয়েটিং যে গ্রুপটায় আমি রয়েছি, সেই গ্রুপে আমি কিন্তু ঠিক মতো অ্যাক্টিভিটি করতে পারছিলাম না। তো আমি যারা গ্রুপে অ্যাডমিন ছিল তাদেরকে কখনো ব্লেম করিনি। আমি নিজেই ওখান থেকে সরে এসে একটা গ্রুপ ক্রিয়েট করলাম, করে আমার যেসব বন্ধু বান্ধব বা যারা আমাকে ট্রাস্ট করে সবাই মিলে আমরা কিন্তু কন্টেম্প্ট করলাম। সেই কন্টেম্প্ট করার পর থেকে আজ পর্যন্ত আমরা যা যা করছি সেটা আপনাদের সবার দৃষ্টিগোচরে এসছে। আশা করি আপনারা সবাই সেটা নোটিশও করেছেন। তো লাস্ট যে আন্দোলনটা হলো 12 তারিখে, তো আমরা গত মাস এই মাসের 7 তারিখে, এই 4-5 তারিখে 4-5 তারিখে গুগল মিট করে আমরা ডিসাইড করেছিলাম যে 9 মার্চে আমরা একটা আন্দোলন করব। তাতে আমরা মঞ্চকেও বলেছিলাম ওনাদের পার্টিসিপেশনের জন্য, কিন্তু মঞ্চ 11 তারিখে আন্দোলন ডাকলো। তখন আমি 9 তারিখটাকে ক্যান্সেল করে আবার ওদের সাথে সমবেত হওয়ার জন্য 11 তারিখ করলাম, যেটা আমি অলওয়েজ করে থাকি। তার কারণ আপনাদের আমি এর আগেও বলেছি যে এই আপারটা আমার পলিটিক্সের জায়গা নয়, বা এই আপারে আমি নেতা হওয়ার জন্য আসিনি। আমি আমার একটা ক্ষুদ্র পরিসরের মধ্যে অলরেডি নেতা বা মেম্বার যাই বলুন, আমি অলরেডি একটা পার্টিকে বিলং করি, রিপ্রেজেন্ট করি। আমি ওতে সন্তুষ্ট। আপারটা আমার কর্মক্ষেত্র, ওটা আমার রাজনৈতিক কর্মক্ষেত্র নয়। তো অনেকে ভেবেছিল বা এখনো ভাবছে যে হয়তো রাসেল আপারে নেতা হওয়ার জন্য এসছে। আমি বারবার করে বলেছি এই কথাটা যে আপারে আমার শুধু চাকরিটা দরকার, আপারে নেতা হওয়ার মতো ইচ্ছে মানসিকতা কোনোটাই আমার নেই। এই চাকরিটা হলে আমি আমার গ্রুপের মেম্বারদেরও বলেছি যে ভাই, আমি প্রত্যেকের আপার লেখা যে কটা নাম্বার আছে সব কটা ডিলিট করে দেবো। কেন যে আমি চাকরি পাওয়ার জন্য এসেছিলাম, চাকরিটা হয়ে গেলে এখান থেকে সরে যাব।
আপনারা একটা জিনিস ভেবে দেখুন, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি গ্র্যাজুয়েশন করেছি বাইরে থেকে, মাস্টার্স করেছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, ডিএড বিএড দুটো আমি করেছি বেঙ্গল থেকে। তো আজ পর্যন্ত আমার এই গ্র্যাজুয়েশন থেকে বিএড পর্যন্ত যে কটা বন্ধু তৈরি হয়েছিল তাদের কারো সাথে এখন আমার কোনো যোগাযোগ নেই। তো এই যে আপার নিয়ে আমরা এত পরিশ্রম করছি, ফাইট করছি, এটাও দেখবেন আপনারা আস্তে আস্তে কারো সাথে কোনো যোগাযোগ থাকবে না। কারণ খুব ন্যাচারালি আমি যখন একটা স্কুলে ঢুকে যাব, সেখানে 10টা 15টা 50টা টিচার যে থাকবে তারাই আমার একটা স্বাভাবিকভাবে পরিবার হয়ে উঠবে। এখন যে পরিবারটা আছে সেটা আর তখন থাকবে না। আর এটা খুবই বাস্তব, মানুষ সিচুয়েশনের সাথে সাথে মানুষের পরিবার চেঞ্জ হয়। আমাদের সাথে অনেক ইন সার্ভিস ছিল ওয়েটিং গ্রুপে, তারা একে একে চাকরি পেয়ে গেছে। আমি কারো নাম বলছি না, কিন্তু যাদের সাথে যতক্ষণ তাদের চাকরি হয়েছিল না সারাদিনে 10 বার কথা হতো, এখন লাস্ট চাকরি পাওয়ার 6 মাসে মনে হয় একদিনও কথা হয়নি। তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি যেমনটা 12 তারিখে আন্দোলনটা মঞ্চের সাথে শিফট করলাম আমাদের গ্রুপটাকে নিয়ে, 12 তারিখে আন্দোলন হওয়ার পরে আপনারা অনেকেই ছিলেন না, 50%-এর বেশি ছেলেপিলে চলে গেছিল। তো সুশান্ত তখন সন্ধেবেলা আমরা যখন অফিস থেকে বেরিয়ে কথা বলে এলাম যে প্রিন্সিপাল সেক্রেটারি নেই, উনি কথা বলবেন না বা উনি নেই উপস্থিত, তখন বিধাননগর নর্থ থানার একজন আধিকারিক, নামটা আমার এখন এক্স্যাক্ট মনে পড়ছে না, কি ঠাকুর বলে নাম রয়েছেন ভদ্রলোকের, বেশ ভালো মানুষ, উনি আমাদেরকে বললেন, আমি আর সুশান্ত উপস্থিত ছিলাম, তখন বললেন যে এখন তো পসিবল হবে না আর দেখা করা, আপনারা এখনকার মতো উঠে যান, মানডেতে আপনাদের দেখা করানো হবে। আর সুশান্তকে উনি বলে গেলেন যে আপনাকে কন্ট্যাক্ট করা হবে, যে 4 জন প্রতিনিধি আপনারা আজকে ঢুকেছিলেন ভেতরে, তাদের মধ্যেই বা তারাই 4 জন সেদিনকে আসবেন দেখা করতে। তখন আমি স্যারকে বললাম যে স্যার, যে 4 জন আমরা এসছি তার মধ্যে সুশান্ত ছাড়া বাকি সবাই কিন্তু আমরা নর্থ বেঙ্গল থেকে, একজন মুর্শিদাবাদ থেকে বাপিদা ছিল, তো আমরা সবাই যে সেই পার্টিকুলার দিনে উপস্থিত হতে পারবো তার কোনো মানে নেই। ওই 4 জনের জায়গাতে যদি অন্য কেউ উপস্থিত হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? উনি বললেন না, একদমই না, আপনারা 4 জন এসছিলেন, আপনারা এর পরের দিনও 4 জন আসবেন। তো উনি সোমবার বলেছিলেন। তো স্যাটারডে সন্ধেবেলা আমি ফোন করতে স্টার্ট করলাম, আমি কাউকে ফোন করিনি, আমি ডাইরেক্ট সুশান্তকে ফোন করলাম, 2 বার করেছিলাম জাস্ট। তো দেখলাম সুশান্ত কল রিসিভ করলো না, আমি ভাবলাম যে ও ব্যস্ত আছে নিশ্চয়ই, কল ব্যাক করবে, ও কল ব্যাক করেও আমাকে। কিন্তু শনিবার থেকে সানডে রাত হয়ে গেল 10টা 11টা পর্যন্ত সুশান্তর কোনো কল এলো না আমার কাছে। ন্যাচারালি আমি একটুখানি টেনশনে পড়ে গেলাম যে কালকে দেখা করতে যাব, এবার আমি অলরেডি কলকাতায় চলেও এসেছি, কটা নাগাদ দেখা করব, কি করব না করব তার তো কোনো আমি বৃত্তান্ত খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে আমি বেশ কয়েকজনকে বললাম আমাদের গ্রুপে যে একটুখানি মঞ্চের সাথে কমিউনিকেট করো যে কালকে কটা টাইম রয়েছে, যে কালকে কটা নাগাদ দেখা করবে। তারপরে অনেক রাতে দেখলাম যে ওরা মেসেজ দিয়েছে যে কালকে প্রিন্সিপাল সেক্রেটারি দেখা করবেন না। ভালো কথা। তা আমি ভাবলাম, আমি যখন কলকাতায় এসছি দেখা করার উদ্দেশ্যে, তো আমি বিকাশ ভবনে যাই। আমি গ্রুপে লিখলাম যে আমি 11:15 নাগাদ বিকাশ ভবনে চলে যাব। তা আমি যাওয়ার আগে আমাদের একজন ক্যান্ডিডেটের হাজব্যান্ড, দেবশ্রীদির হাজব্যান্ড ওখানে উপস্থিত ছিলেন, তারপরে মধুরিমা দি বলে একজন আমাদের ক্যান্ডিডেট আসলেন। আমি বিধাননগর নর্থ থানায় ফোন করলাম ওই ভদ্রলোককে, যিনি সেদিন আমাদের কথা দিয়ে গেছিলেন, ওনাকে ফোন করা মাত্র উনি আমাকে একটা নাম্বার দিলেন বিকাশ ভবনের। বিকাশ ভবনে আমি ফোন করলাম, ফোন করা মাত্র ভদ্রলোকরা 3 জন বেরিয়ে এলো। একটা সিকিউরিটি ছিলেন, তার সাথে 2 জন আর প্রতিনিধি ছিলেন। উনি আমাকে এসে বললেন যে দেখুন রাসেলবাবু, আপনাদের ব্যাড লাক, এই প্রিন্সিপাল সেক্রেটারি সমেত 2-3 জন আধিকারিককে শিফট করা হয়েছে ভোটের জন্য, তো আপনাদের জন্য একজন প্রতিনিধি অ্যাপয়েন্ট করা রয়েছে। তো কি উনায় ডিপার্টমেন্ট, ডেপুটি সেক্রেটারি অফ স্কুল এডুকেশন, তো আপনারা কি দেখা করবেন? তাই মনে মনে ভাবলাম যে ডেপুটি সেক্রেটারি অফ স্কুল এডুকেশন, সেটা তো রাসেল বা আর বাকি ক্যান্ডিডেটের মতো রাস্তায় ঘুরে বেড়ায় না, ওনার যথেষ্ট একটা ক্ষমতা আছে, মর্যাদা আছে, পাওয়ার আছে। তো ওনার সাথে দেখা করতে পারাটাও আমাদের কাছে বিশাল একটা অপরচুনিটি। তো সেই অপরচুনিটিটা আমি নষ্ট করতে চাইনি বলে আমি সেদিন চট করে ঢুকে পড়লাম। আমি আর মধুরিমাদি ঢুকলাম, কেন যে কোনো আর ক্যান্ডিডেট ছিল না।
আর দেবশ্রীদির হাজবেন্ড উনি তো ক্যান্ডিডেট নয়, তো ওনাকে ঢুকতে দেওয়া হলো না খুব ন্যাচারালি। তো আমরা ঢুকে ওখানে কথা বললাম, উনি এবার অনেক কিছু বললেন। তো এত কিছু আমি গ্রুপে ভিডিও করে দিতে চাইছিলাম না, কিন্তু বারবার করে কনস্ট্যান্টলি আমাকে বলছে ছেলেপিলে ফোন করে যে দাদা সেদিন কি হলো ওটা একটু আপনি বলুন। আমি গ্রুপে লিখেও দিয়েছিলাম যে এই ব্যাপারটা হয়েছে, আমি সবটা বলতে চাইনি। নর্মালি আমি সব কিছু ডিসক্লোজ করে দিই, কিন্তু সেদিন কিছু ডিসকাশন হয়েছে যেটা আমার মনে হয়েছে যে সেটা পাবলিকালি বলা উচিত নয় বলে আমি বলিনি, আর এখনও আমি সেটা বলবো না। খালি এইটুকুনি বলবো যে ওনার কথাতে একটা জিনিস ক্লিয়ার, উনি আমাকে এটা বললেন যেটা আগে অনেকের মুখে শুনেছি, কিন্তু মানুষের কথা শুনে অনেক সময় বোঝা যায় যে কোন মানুষটা সত্য কথা বলছে আর কোন মানুষটা মিথ্যে কথা বলছে। তো আমি মেবি 37 ইয়ার্স ওল্ড, হয়তো আমি ওনাকে ক্যালকুলেট করতে বা বুঝতে এখনো ভুল করে থাকতে পারি, কিন্তু আমার যেটুকুনি নলেজে মনে হয়েছে যে ভদ্রলোকটা ক্লিয়ার কাট কথা বলেছেন। উনি আমাকে এটুকুনি বললেন যে আপনারা যেভাবেই হোক একটা ভালো পজিশনে আছেন, আমরা আপনাদের সাথে সহানুভূতিশীল বলেই আমরা কোনো ফার্দার স্টেপে যাচ্ছি না। ফার্দার স্টেপ মানে যে উনি সুপ্রিম কোর্ট বোঝালেন সেটা বুঝতে আমাদের দুজনেরই কোনো দেরি হয়নি। তো এখন যদি উনি সুপ্রিম কোর্টে ওনারা মুভ না করেন, তাহলে খুব ন্যাচারালি ওনাদের হাইকোর্টে গিয়ে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। তো এখন টিল নাও আজকে মোস্ট প্রবাবলি 19 তারিখ, ওনাদের হাতে আর 11 দিন সময়। এই 11 দিনের মধ্যে মনে হয় না কোনো কাউন্সিলিং হবে। ইভেন উনিও ক্লিয়ারলি আমাকে বললেন যে আপনারা জবটা পাবেন, কিন্তু কাল পাবেন না পরশু পাবেন সেটা আমি আপনাদেরকে বলবো না, কেন যে এই চেয়ারে বসে সেটা আমার বলা উচিত না। আর সব থেকে বড় একটা মজার ব্যাপার দেখলাম যে সুশান্ত বা রাসেল বা নুরুল বা বাপি বা আর যে যাই হোক, আমরা কবে কোন ডেটে কন্টেম্প্ট করেছি ওই ডেটটা পর্যন্ত উনি আমাকে বলে দিলেন। তার মানে আমি বুঝতে পারলাম যে ভদ্রলোকের আপার নিয়ে যথেষ্ট স্টাডি করা রয়েছে। ইভেন উনি নিজেও বললেন যে আপনাদের আপারের ব্যাপারটা আমাদের নখদর্পণে আছে। তো আপনারা জবটা পাবেন, কিন্তু কাল পাবেন না পরশু পাবেন সেটা আমি বলবো না, সেটা আপনারা 30 তারিখে কোর্টে গিয়ে জানতে পারবেন। তো এখন এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেকের অনেক অ্যাজিউমশনস আছে যে 30 তারিখে তাহলে যদি সুপ্রিম কোর্টে না যাই, 30 তারিখের মধ্যে ওনাদের দিতে হবে, না তো ওনাদের এগেনস্টে রুলস জারি করা হবে। এটা কিন্তু কোনো কনভারসেশন বা কোনো ডিসকাশনে জাজেসরা বলেননি। আমার যতটা মনে আছে এটা অর্ডার কপিতে মেনশন করা রয়েছে। যদি কোনো কথা জাজ সাহেব বলে থাকেন ভার্বালি, সেটা নেক্সট ডে ভুলেও যেতে পারেন, কিন্তু যদি অর্ডার কপিতে মেনশন করা থাকে তো আমার মনে হয় সেটা উনি ভুলবেন না। আর এটা আমাদের কাজ হলো, আমাদের লয়ারদের কাজ হলো সেটা সেদিনকে খুব ভালো মতো ওনাদের মনে করিয়ে দেওয়া। তো এখন ব্যাপারটা দাঁড়িয়ে আছে, যদি 30 তারিখের মধ্যে ওনারা সুপ্রিম কোর্টে না যান বা ওনারা 30 তারিখের মধ্যে কোনো নোটিশ না দেন, তাহলে ওনাদের কি করণীয়? এখন দুটো পথ বাকি থাকবে, হয় ওনাদের 5 জনের এগেনস্টে রুলস জারি হবে দিয়ে ওনারা জেলে যাবেন, সেটা কখনো ওনারা করবেন না। এবার পড়ে থাকলো একটাই পথ, যেটা আমার মনে হয় ওনাদের সাথে কথা বলে যে ওনারা কিভাবে করেছেন, সিট কনভার্সন করে ক্রিয়েট করে কিভাবে করেছেন সেটা ওনাদের ফ্রি হ্যান্ড দেওয়া ছিল কোর্ট থেকে। আর ওনাদের বারবার করে বলা হয়েছে যে আপনারা যেভাবে করুন এই 1242কে অ্যাকোমোডেট করতে হবে, অর্ডার কান্ট বি চেঞ্জ। এই কথাটাও জাজ বারবার বলেছেন। তো অর্ডার যখন চেঞ্জ হবেই না, তখন চাকরিটা 1242কে দিতে ওনারা বাধ্য। তো এখন যদি চাকরিটা দিতে হয় আর এর মধ্যে ওনারা নোটিশ জারি না করেন, তাহলে 30 তারিখে ওনারা যা প্রসিডিওর করেছেন এই 1242কে অ্যাকোমোডেট করার জন্য সেটা কোর্টের সামনে প্রেজেন্ট করতে হবে। কোর্টের সিলমোহর নিয়ে সেটাতে কাউন্সিলিংয়ের জন্য নোটিশ দিতে হবে, তার উইদিন ফ্র্যাকশন অফ ডে অর ফ্র্যাকশন অফ সেকেন্ড, যাই বলুন। তো আমার মনে হয় এটাই হতে চলেছে। এটা আমার কিন্তু ক্লিয়ার অ্যাজিউমশনস। আমি কখনো কোনো ডেডলাইন আজ পর্যন্ত কাউকে দিইনি, কেননা আমার মতো সাধারণ ক্যান্ডিডেটের পক্ষে কোনো ডেডলাইন দেওয়া পসিবল না। আর দ্বিতীয় কারণ হচ্ছে ডেডলাইন না দেওয়ার, যে আমি ডেডলাইন দিলে সেটা যদি মিলে যায় তাহলে আমাকে কেউ নোবেল দেবে না, আর আমি ডেডলাইন দিয়ে সেটা যদি না মেলে তাহলে কয়েক
কেজি গাল আমার জন্য ফ্রি রয়েছে। তো আমি ফ্রিতে গাল খেতে চাই না বলে আমি কোনো ডেডলাইন দিচ্ছি না। আমার যেটা মনে হলো ভদ্রলোকের সাথে দেখা করে বা লাস্ট 1 বছর ধরে এই হাইকোর্ট, এই বিকাশ ভবন, এই এসএসসি অফিস, এই পুলিশ স্টেশন সব কিছু ঘুরে টুরে আমার যেটুকুনি মনে হলো সেটাই আপনাদের সাথে আমি জাস্ট শেয়ার করলাম। আর এটা ছাড়া টেকনিক্যালি বা লজিক্যালি কোনো ওয়ে আউট ওনাদের কাছে নেই। তো দেখা যাক 30 তারিখ কি হয়। এবারে যেটা আন্দোলনের ব্যাপারে আপনাদের বলি, ভিডিওটা একটু বড় হচ্ছে। তো আন্দোলনে সেদিন সুশান্ত বলেছিল আমাদেরকে যে এই সোমবার দিন যদি বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি করেন, আর যদি না করেন, না করলে তো ডেফিনেটলি আমরা 18 তারিখে আন্দোলনে আসব। ইভেন যদি দেখা করে কোনো সদুত্তর না দিতে পারেন তাও আমরা 18 তারিখে আন্দোলনে আসব। তা 18 তারিখের আন্দোলন আজকে 19 তারিখ হয়ে গেছে, সেটা হয়নি। ওরা দেখলাম যে লিখেছে যে পারমিশন দিচ্ছে না। ঠিক আছে, আমি তো আর সেটা অর্গানাইজ করিনি বা সেটা আমার মুখের কথাও ছিল না। সুশান্ত যেটা বলেছিল আমিও কিন্তু সেটাকে সাপোর্ট করেছিলাম, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। কেন কি আমারও তখন ওই পার্টিকুলার সিচুয়েশনে দাঁড়িয়ে মনে হয়েছিল যে ওই 2-4-50 জনকে নিয়ে স্টে করাটা খুব একটা ডিফিকাল্ট। তো যাকে আমার এখন এসে সেটা হয়তো মনে হতেই পারে যে উত্তরবঙ্গ থেকে যে 50 জন এসছিল বা 100 জন এসছিল তাদেরকে নিয়ে ওখানে বসে থাকতাম, শেষমেশ আমাদেরকে ওখান থেকে তুলে নিয়ে যেত, সেটা করলেও পারা যেত। কিন্তু তখন ওই প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমি দেখলাম যে না, এখন এটা করা যাবে না। সুশান্তর সাথে এগ্রি করলাম আমি যে একদিন সোমবার দেখা না হলে তো 18 তারিখে আমরা আন্দোলনে আসছি। এখন মঞ্চ থেকে বলা হয়েছে 23 আর 25। তো এই 23 আর 25 আমরা দেখে নেব। তারপরে আমরা যেহেতু মঞ্চের পার্ট নই, তো আমরা যে কোনো কাজ করার জন্য স্বাধীন। আমরা নিজেরাই অ্যাক্টিভিটি যা করি সেটা আমরা নিজের ইচ্ছে মতো করি। কিন্তু আমি যখনই কোনো আন্দোলন বা কিছু করি তখনই আমি কিন্তু মঞ্চকে ইনভাইট করি। আপনারা বারবার দেখেছেন যে আমি ওপেন লেটার লেখা থেকে শুরু করে ভিডিও বার্তার মাধ্যমে আমি মঞ্চ তথা সুশান্তকে বারবার করে ইনভাইট করি। আমার এই মানসিকতাটা এখনো রয়েছে যে সুশান্ত ব্যাপারটা শুরু করেছিল, ওই ছেলেটাই শেষ করুক, তাতে আমি সত্যি সত্যি খুশি হব। কিন্তু সেদিনকে যা ইনসিডেন্ট হয়েছিল আন্দোলনের দিন, সেটা আমি এর আগের দিনও বলেছি, ভীষণ আনফর্চুনেট। আমি পুরোটা ডিটেলসেও বলেছিলাম যে কি থেকে কি শুরু হয়েছিল। তো ওদেরকে আমি ব্লেম করব না। আমি যেটা করেছিলাম তার জন্য আমি সেদিনও ক্ষমা চেয়েছি, আজও আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি আবারও বলবো, সেদিন ওনাদের আমি দালাল বলেছিলাম। তো দালাল বলাটা ঠিক হয়নি। ওই 2-4 জন যে রয়েছে তাদেরকে হয়তো আমার এজেন্ট বলতে হতো, তাহলে হয়তো গায়ে লাগতো না। তো সরি দাদা, নেক্সট টাইম যে 3-4 জন দালাল আমি বলেছিলাম যাদেরকে, তাদেরকে এজেন্ট বলে সম্বোধন করব। কেন কি আমি তাদেরকে এজেন্ট বলেই মনে করি। এবার কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমি এই 1242কে বারবার বলি যে এই 1242-এর বাইরে আমি কাউকে চিনি না, জানি না, বুঝি না। আমি সেটা এখনো বলছি। তার মানে এই না যে 1000 ছেলেপিলে আমাদের গ্রুপে ছিল, স্টেপ বাই স্টেপ যারা চাকরি পেয়েছে, বা আমার অনেক পরিচিত ভাই, আমার গ্রামেরই 3 জন ইন সার্ভিস রয়েছে এই আপারের আরবির গ্রুপের। তো ওরা যে চাকরি করছে তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ বা ক্ষোভ বা অভিমান আছে? একদমই না। বিশ্বাস করুন, আমি প্রে করি ভগবানের কাছে, আল্লাহর কাছে যে ওরা শান্তিতে চাকরি করুক। 2 দিন বাদে ঈদ আছে, আমি ইন সার্ভিস দাদা দিদিদের আলাদা করে উইশ করতে চাই যে আপনারা চাকরি পেয়েছেন, আপনাদের সংসার নিয়ে আপনারা খুব ভালোভাবে ঈদটা কাটান। তার সাথে সাথে এইটুকুনিও রিকোয়েস্ট করব আমাদের ইন সার্ভিস দাদা দিদি বন্ধুদের যে আমাদের জন্য প্রে করুন যে অন্তত এই ঈদে না হলেও পরের ঈদে আপনাদের মতো আমরাও খুশিতে ঈদটা পালন করতে পারি। কিন্তু এই যে ইন সার্ভিসের কথা আমি বারবার বলছি, 99.9% ইন সার্ভিস কোনো আন্দোলনে যোগদান করে না বা তাদের দ্বারা যোগদান করা পসিবল না। কালকে যদি আমিও চাকরি পেয়ে যাই, উত্তরবঙ্গ থেকে আমি ওখানে যাব 1242-এর জন্য গাল খেতে বা মার খেতে, আমার চাকরি জীবনে ছেদ ফেলতে, সেটা প্র্যাকটিক্যালি আমার দ্বারা সম্ভব নয়। যে কয়েকজন 2-3 জনকে আমি দেখি রেগুলার বেসিসে, আমি ওদেরকে এই জন্যই দালালটা বলেছিলাম। কেন? যে আমার এখনো মনে হয় সুশান্তকে ওই কয়েকটা ছেলেপিলে ম্যানুপুলেট করে। তো ওটা আমি বলেছিলাম, আমি আমার স্ট্যান্ড পয়েন্টে এখনো দাঁড়িয়ে আছি। বাকি যে 99.9% আমার বন্ধু দাদা দিদি উড বি কলিগ ইন সার্ভিস রয়েছে, তাদের কাছে আমি করজোড়ে
প্রার্থনা করব যে দাদা দিদি তোমরা যারা স্কুলে চলে গেছো, তোমরা যেমন খুশিতে ঈদটা পালন করছো, একবার তোমরা নিজেদেরকে আমাদের সিচুয়েশনে রেখে ভেবে দেখো যে আমরা কতটা ডিস্ট্রয়েড মেন্টালি, কতটা আমরা হতাশাগ্রস্ত হয়ে আছি। তো আপনাদের কাছ থেকে আমি কখনো কোনো রকমের ফাইন্যান্সিয়াল হেল্প চাইনি, আমার দরকারও নেই। এই জন্য দরকার নেই যে আমাদের এই 1242 যথেষ্ট কেপেবল আমাদের ফাইটটাকে কন্টিনিউ করার জন্য। আপনাদের কাছ থেকে এটুকুনি প্রে করব বা আপনাদের কাছে আবদার করব যে আমাদের জন্য একটুখানি প্রে করবেন, যাতে আপনাদের মতো পরের ঈদে অন্তত আমরাও নিজের ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে ঈদটা বা পুজোটা পালন করতে পারি। ব্যাস এইটুকুনি। আর আপনাদেরকে বলবো যে যতটা পারেন এই যে আমরা যারা রয়েছি 30 তারিখ পর্যন্ত অ্যাক্টিভিটিগুলো অন্তত ঘরে বসে হলেও সোশ্যাল মিডিয়া ইউজ করে প্রেসার ক্রিয়েট করতে থাকুন। আর মঞ্চ যে 25 তারিখ বলেছে, 25 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করে নেওয়ার পর মঞ্চ যদি কোনো রকম অ্যাক্টিভিটি না করে তাহলে আমাদের একটা অল্টারনেটিভ ডিসিশন নিতে হবে, আর সেটা নেওয়ার জন্য আমরা স্বাধীন রয়েছি। আমরা কোনো গ্রুপের পার্ট নই, কিন্তু যে কোনো গ্রুপ, আমি বারবার করে বলেছি, রাম শ্যাম যদু মধু, যে কেউ যে কোনো ইন্ডিভিজুয়াল হোক আর কোনো গ্রুপ হোক, যদি 1242-এর জন্য কোনো আন্দোলন বা কোনো ইনিশিয়েটিভ নেয়, সবার আগে আমি সেখানে উপস্থিত হব। আর সেটা আমি মুখে বলা না, বারবার প্রমাণও দিয়েছি। সেদিন আমাকে একজন ধাক্কাও মারলো, তারপরেও আমি সেটার রিপ্লাই সেই ধাক্কার মতো করে দিইনি। কেন যে যিনি ইন সার্ভিস উনি যদি আমাকে ধাক্কা দিতে পারেন, আমি তো এখনো চাকরি পাইনি, আমি চাইলে ওনাকে তার থেকে ডাবল ধাক্কা দিতে পারতাম, কিন্তু সেটা আমার রুচি বোধে বাধে। আমি উড-বি টিচার, তো ওই পর্যায়ে আমি নিজেকে কখনো নিয়ে যাব না। আর যেটুকুনি ঝগড়াঝাটি হয়েছিল তার জন্য আমি বলেছি যে আমারও অর্ধেক দায়িত্ব আমারও বর্তায় বলে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম সেদিন, আবারও সেটা বললাম। তো ব্যাস এইটুকুনি। আমরা 23 আর 25 মঞ্চ যেহেতু বলেছে ওই দুটো দিন দেখে নিই, দেখে নেওয়ার পরে ওরা যদি কিছু না করে তাহলে বাকি কাজটা করার জন্য আমাদের গ্রুপ যথেষ্ট কেপেবল, আর আমরা সেটা করব। ব্যাস এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করব আপনাদের আগ্রিম ঈদের শুভেচ্ছা। পরশুদিন আমাদের সবার ঈদ ভালো কাটুক। এই শুভ দিনে আমরা সবাই ভাই দাদা দিদি হিসাবে হিন্দু মুসলিম ছোট বড় গরিব ধনী কোনো রকম ভেদাভেদ না দেখে আমরা সবাইকে আপন করে নিতে পারি, সবাই সম্মিলিতভাবে আমরা এই দিনটাকে উদযাপন করতে পারি, সেই আশাটুকু রেখে এই বার্তাটা শেষ করলাম। নমস্কার, আসসালামু আলাইকুম।